স্পষ্টভাবে বলতে চাই, যা বলবেন তাই করব, মানুষকে যেন ভয় পাবেন না, কোন রকম কাকু ভয় পাবেন না। ভয় পাবেন না তো? হ্যাঁ, পাচন ধরতে পারবেন তো? ধরুন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে, তার বিচার বিধাতা করবেন। তার বিচারের জন্য আমরা নেমেছি। তার কাছে বিচার চাবো। কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। কোর্ট বলেছে যে বহুবার আপনারা অনেককে নিয়ে এসে খাওয়ান। একটা মস্করা পাইছেন নাকি? ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, একটা মস্করা পাইছেন নাকি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। সো যেহেতু তারা সেফ কাস্টাডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ জোহরা তাজউদ্দিনের সন্তান, এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসেবে আমি 2 টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, এবং এখন আমি একজন সাধারণ নাগরিক। আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি, কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখানে শত শত মানুষ নিহত হয়েছে, নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে, এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। কেন এসেছি? আমি ডিবি প্রধানের কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই 6 জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে? তারা কি আপনাদেরকে জানিয়েছিল, রিকোয়েস্ট করেছিল? আমাকে তখন তিনি জানিয়েছেন না, ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে। সো যেহেতু তারা সেফ কাস্টাডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে। সো আমার প্রশ্ন এখন,
সেফ কাস্টাডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টাডিতে নেওয়া যেতে পারে, কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টাডিতে নেওয়া হয় এটা কি আসলে সেফ কাস্টাডি না এটা অ্যারেস্ট? তো এটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই, এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি, প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি, তা অমূল্য। তো আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। আপনারা বিরত থাকুন, এটা ঠিক না, দিস ইজ নট রাইট। আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা, আমি আমার আবেগ, আমার বিবেকের তাড়না আমি চলে এসেছি এখানে। আজকে আমি মনে করি আমার মতো এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে। তো আমি আপনাদের হয়ে আমি এখানে এসেছি আজকে। নাহিদ এদেরকে গ্রেফতার করা হয় নাই, হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু তাদের পরিবার তাদের সাথে দেখা করতে গেছিল। তার মার বোন সহ ফুফু এরা কারোর সাথে দেখা করতে দেয় নাই এবং ঢুকতেই দেয় নাই। কেউ এসে তাদের সাথে কোনো কথাই বলে নাই। এর থেকে বোঝা যায় যে এদেরকে ডিটেইন করা হয়েছে, গ্রেফতার করে নিয়ে রাখা হয়েছে। জি, আমরা বলতে চাচ্ছি দুটো কথা এখানে বলা হয়েছে। লাইভ গুলি ছড়ানোর কথা অ্যাডভোকেট মঞ্জুর রহিম বলেছেন। আরেকটি বিষয় আমাদের ছিল যে আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 102 ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয়, এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি, ডিটেনশনের কথা বলা হয়নি, কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। আমরা সেই আদেশটি চেয়েছি। এখানে ডিবির থেকে আমরা শুনেছি বারবার বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় আমাদের পত্রপত্রিকার মাধ্যমে তাদের পরিষ্কার স্টেটমেন্ট যে ওনাদের হেফাজতে এই 6 জন ছাত্র আছেন। তারা বারবার বলেছেন, সবার কাছে স্বীকার করেছেন, তাদের সাথে তারা খাওয়া দাওয়া করছেন, এটাও দেখিয়েছেন, কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন, এই কথাগুলো আমরা পাচ্ছি না। তাদের পরিবার তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছে, তাদের শিক্ষকগণ তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছেন, তাদের কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ডিবির একজন অফিসার সেখানে বের হয়ে বলেছেন যে তারা দেখা করতে পারবেন না। তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায়, তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না? নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না? আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি। আমরা আশা করছি কোর্ট এই ব্যাপারে সঠিক জবাব দেবে এবং এটা আপনাদের সকলের জানা উচিত, বিশেষ করে যারা আপনারা নতুন প্রজন্মের। এই ধরনের আদেশ আমাদের এই আদালত শত শত কেন হাজার হাজার বার দিয়েছে। মিলিটারি সামরিক শাসনের আমলে দিয়েছে, জরুরি অবস্থার মধ্যে কিছু কিছু দিয়েছে, কিন্তু সামরিক শাসন আমলে অনেক দিয়েছে। সেখানে আজকে আমরা যেরকম রাষ্ট্রপক্ষ কাছে যেসব টেকনিক্যালিটি শুনেছি যে ডিটেনশন তাদেরকে করা হয়নি, ডিটেনশনের আদেশ এখানে নেই, কাগজপত্রের মধ্যে ভুলভাল আছে। যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে, যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না, সংবিধান বুঝতে হয়, সংবিধানের মধ্যে কার কি দায়িত্ব রয়েছে সেটা বুঝতে হয়। এখানে আপনি দয়া করে সংবিধানটা পড়বেন এই আবেদনটা করার জন্য যে কাউকে অন্য কারো হেফাজতে রাখা হয়েছে আইন বহির্ভূতভাবে, বেআইনিভাবে, সেই অ্যাপ্লিকেশন, সেই আবেদন যে কোনো ব্যক্তি, আপনিও করতে পারেন, আমিও করতে পারি, যে কোনো ব্যক্তি করতে পারে। আর এখানে যারা এই আবেদন নিয়ে এসছেন তারা হচ্ছেন এই আদালতের 2 জন আইনজীবী, তারা যে কেউ এমনিতে না। আর পরিবার আসতেও পারেন এখন পর্যন্ত। এরা জরুরি ভিত্তিতে এদের জীবন রক্ষা করার জন্য এবং তাদের ব্যক্তি স্বাধীনতা যেহেতু কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে মুক্ত করার জন্য তারা জরুরি ভিত্তিতে এখানে এসছে।
তারা কেন আসলো না? আপনারাই খোঁজ খবর নিতে পারেন, সেখানে নিশ্চয়ই অনেক কারণ আছে। তারা তো দেখা করার চেষ্টা করেছে, যে কেউ কোর্টে আসতে পারে। আমরা এসেছি, ওনারা যারা এসছেন কোর্টে তাদের বিবেকের তাগিদে এসছেন যে কেন এদেরকে আটক রাখা হচ্ছে, কেন অন্যদের হেফাজতে রাখা হচ্ছে কোনো কারণ না দিয়ে। বিবেকের তাগিদে তারা এসছেন, যেটা তারা করতেই পারে এবং যে অধিকার তাদের এই সংবিধানটা দেয়। আমি শুনি নাই, কেউ কোর্ট বলেছে যে বহুবার আপনারা অনেককে নিয়ে এসে খাওয়ান। এটা আমার জানা একটা আছে। মস্করা পাইছেন নাকি? ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, একটা মস্করা পাইছেন নাকি? তোমার যদি কেউ মরত, জানতাম তুমি হাত মিলিয়েছ, তোমার কেউ মরে নাই। তাই সামনে বললাম, আসবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, স্যালুট জানাবেন, ভয় পাবেন না। উর্বর জমি সোজা করতে 5 জনের বাড়িতে সোজা করে দেবেন। কিসের ভয়? মানুষের জন্য কিছু করো না, তুমি নিজের জন্য করো। তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে ভালোবাসো। ঈশ্বর আছে, আল্লাহ আছে, তারা দেখছে, তোমাকে ক্ষমা করবে না। তা তুমি ক্ষমার যোগ্য নও। ভয় পাবেন না, চোখ রানাকে ভয় পাবেন না, চোখ দেখালে ছাড়বেন না, হাত তুললে নামিয়ে দেবেন, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। উর্বর জমি চাষ করতে গেলে 5 জনের বাড়ি মেরে সোজা করে দিন। যখন ডাকবে তখন আসবো।